হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায়, যে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ, এই অধ্যায় থেকে আজকে সাম্য অর্থাৎ ইকুয়ালিটি সম্পর্কে আলোচনা করব। যে এই সাম্য বলতে কি বোঝায়, নেতিবাচক অর্থে সাম্য বলতে কি বোঝায়, ইতিবাচক অর্থে সাম্য বলতে কি বোঝায়, এবং কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী সাম্যকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন সেটা দেখব। আর রাষ্ট্রের প্রকৃতি সেটা আলোচনা করব আজকের ভিডিওতে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনার বিষয় সাম্য বলতে কি বোঝায়, নেতিবাচক এবং ইতিবাচক অর্থে সাম্য বলতে কি বোঝায়, সাম্যের সংজ্ঞা আর সাম্যের প্রকৃতি। তাহলে প্রথমে দেখো যে এই সাম্য ইংরেজিতে বলা হয় ইকুয়ালিটি, তাই তো? তাহলে এই যে ইংরেজি শব্দ ইকুয়ালিটি, এটা কোত্থেকে এসছে? যে এই যে ইংরেজি শব্দ ইকুয়ালিটি, এটা এসেছে লাতিন শব্দ অ্যাকুয়াস থেকে। ঠিক আছে, আর সেই যে লাতিন শব্দ অ্যাকুয়াস, এই কথার মানে হচ্ছে যে ন্যায্য এবং সমান। বোঝা গেল? তাহলে এবার দেখব যে এই সাম্য অর্থাৎ ইকুয়ালিটি বলতে কি বোঝায়। যদি 2 মার্কসের কোশ্চেন আসে যে সাম্য বলতে কি বোঝায়, তাহলে তোমরা এটা লিখবে যে সাম্য হলো যোগ্যতা অনুসারে শর্ত সাপেক্ষে অধিকার বা স্বাধীনতা এবং কোনরূপ বৈষম্য না করে সবাইকে সমান সুযোগ প্রদান। বোঝা গেল? যে সাম্য কি? যে যোগ্যতা অনুসারে, তোমার যোগ্যতা আলাদা, আমার যোগ্যতা আলাদা, এবং সমাজে প্রত্যেকের যোগ্যতা কিন্তু আলাদা। তাহলে সেই অনুসারে অর্থাৎ সেই শর্ত সাপেক্ষে অধিকার বা স্বাধীনতা এবং কোনরূপ বৈষম্য না করে, বৈষম্য অর্থাৎ ভেদাভেদ করা যাবে না, যে কেউ স্ত্রী বা পুরুষ, জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ এইসবের উপর কিন্তু ভেদাভেদ করা চলবে না, অর্থাৎ বৈষম্য করা চলবে না। এই বৈষম্য না করে সবাইকে সমান সুযোগ প্রদান, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে সাম্য। ঠিক আছে, সাম্য কথার অর্থ হচ্ছে এখানে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদান। ঠিক আছে, তাহলে এটা যদি আসে তোমরা এটা লিখে দিবে। এখন দেখো যে নেতিবাচক অর্থে সাম্য বলতে কি বোঝায়, এটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়। তাহলে তোমরা লিখবে যে নেতিবাচক অর্থে সাম্য বলতে জাতি, ধর্ম, বর্ণ, সম্পত্তি, লিঙ্গ প্রভৃতির ভিত্তিতে কোনো রকম বৈষম্য না করাকে বোঝায়। তাহলে এই যে জাতি, কে কোন জাতির লোক বা কে কোন ধর্মের লোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, তার উপর কি ভেদাভেদ না করে, কে কোন বর্ণের লোক, কেউ একটু ফর্সা, কেউ কালো বর্ণের লোক, তাহলে সেটাতে যাতে ভেদাভেদ না করে, সম্পত্তি অর্থাৎ কেউ ধরো ধনী, কেউ দরিদ্র, তার উপর যাতে ভেদাভেদ না করে সকলকে সমান অধিকার, সমান স্বাধীনতা অর্থাৎ সমান সুযোগ সুবিধা প্রদান করা হয়, সেটাই হচ্ছে নেতিবাচক অর্থে সাম্য। বোঝা গেল? তারপরে ইতিবাচক অর্থে সাম্য কি? যে ইতিবাচক অর্থে সাম্য বলতে বোঝায় সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা। এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা বলতে সমান সুযোগ সুবিধার ব্যবস্থাকে কিন্তু বোঝায় না, কারণ প্রত্যেক ব্যক্তির যে চাহিদা কিংবা দাবি বা প্রচেষ্টা কিন্তু আলাদা আলাদা হয়। এর জন্য প্রত্যেক ব্যক্তির কিন্তু যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আলাদা আলাদা দিতে হয়। তাহলে তার জন্য কিন্তু তাদেরকে সেই অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এখানে ইতিবাচক অর্থে সাম্য। বোঝা গেল? এখন দেখো যে সাম্যের সংজ্ঞা এবং সাম্যের প্রকৃতি সম্পর্কে আলোচনা করবো। ঠিক আছে, এখানে 3 জন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখে দিয়েছি এবং তারা কিভাবে সাম্যকে সংজ্ঞায়িত করেছেন সেটা দেখবো। যেখানে 2 মার্কসের কোশ্চেন আসতে পারে যে বার্কারের প্রদত্ত সাম্যের সংজ্ঞাটি দাও, বা বার্কার কিভাবে সাম্যকে সংজ্ঞায়িত করেছেন, বা ল্যাস্কির প্রদত্ত সাম্যের সংজ্ঞাটি লেখো, বা বেন ও পিটার্সের প্রদত্ত সাম্যের সংজ্ঞাটি লেখো। এভাবে কোশ্চেন আসতে পারে 2 মার্কসের। ঠিক আছে, তাহলে দেখো যে বার্কারের মতে সাম্য বলতে কি বোঝায়, যে বার্কারের মতে সুযোগ সুবিধা বা অধিকার বন্টনের ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য সৃষ্টি না করাই হলো সাম্য। তাহলে বার্কার কি বলেছেন যে সাম্য কি? যে সুযোগ সুবিধা বা অধিকার বন্টনের ক্ষেত্রে মানুষকে যে অধিকার অর্থাৎ সুযোগ সুবিধা দেওয়া হবে, সেটার ক্ষেত্রে কোনো প্রকার যাতে পার্থক্য সৃষ্টি না করা হয়, অর্থাৎ ভেদাভেদ যাতে না করা হয়, সেটাই হচ্ছে এখানে কি? যে সাম্য। তারপরে ল্যাস্কির মতে, ল্যাস্কি কি বলেছেন যে সাম্য বলতে কি বোঝায়? যে ল্যাস্কির মতে সাম্য বলতে বোঝায় বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি, অর্থাৎ কাউকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে না, কাউকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে না। ঠিক আছে, যে কোনো ব্যক্তি তাকে একটু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হলো আর বাকি ব্যক্তিদের সমান সুযোগ সুবিধা দেওয়া হলো, সেটা কিন্তু না। কোনো ব্যক্তি কিন্তু যাতে আলাদাভাবে কোনো সুযোগ সুবিধা না দেওয়া হয়, তার কথা এখানে বলছে ল্যাস্কি। তাহলে সাম্য বলতে বোঝায় বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং সকলকে পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান। প্রত্যেক ব্যক্তির কিন্তু দাবি, প্রচেষ্টা এবং প্রয়োজনীয়তা কিন্তু আলাদা আলাদা হয়, তাহলে সেই অনুযায়ী পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদানই হচ্ছে এখানে সাম্য। এটা কি বলেছেন? এটা ল্যাস্কি বলেছেন। তারপরে হচ্ছে বেন ও পিটার্সের মতে সাম্য বলতে কি বোঝায়? যে বেন ও পিটার্সের মতে সাম্য বলতে প্রত্যেকের আত্মবিকাশের উপযোগী যথাযথ সুযোগ সুবিধাকেই বোঝায়। তাহলে এবার দেখবো যে সাম্যের প্রকৃতি। ঠিক আছে, নেচার অফ ইকুয়ালিটি। দেখো 1 নম্বর হচ্ছে নেতিবাচক অর্থে সাম্য। যে নেতিবাচক অর্থে সাম্য বলতে কি বোঝায়, আমি প্রথমেই যখন আলোচনা করেছিলাম যে নেতিবাচক অর্থে সাম্য বলতে কি বোঝায়, সেখানে কিন্তু আলোচনা করেছি।
সেটাই কিন্তু এখানেই হবে, ঠিক আছে, আলাদা কিছু নয়। তাহলে নেতিবাচক অর্থে সাম্য বলতে কি বোঝায়? যে জাতি, ধর্ম, লিঙ্গ, স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেককে সমান সুযোগ সুবিধা প্রদান করা। এখানের মধ্যে প্রত্যেকের যে দক্ষতা, প্রতিযোগিতা, তার ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে বৈষম্য করা হয়। সেটা কোন ক্ষেত্রে? যেমন পুলিশ বা সামরিক বাহিনী ক্ষেত্রে সেখানে কিন্তু পুরুষদের একটু বেশি নিয়োগ করা হয়, কিন্তু নার্স, ঠিক আছে, নার্স কিন্তু সেখানে মহিলাদের অগ্রাধিকার বেশি দেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে স্ত্রী পুরুষের একটা বৈষম্য দেখা যায়, এর জন্য এটা হচ্ছে নেতিবাচক অর্থে সাম্য। আর এখানে ইতিবাচক অর্থে সাম্য বলতে বোঝায় যে রাষ্ট্র কি করবে? পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করবে। বার্কার একটা উদাহরণ দিয়েছেন যে যেমন একটা দৌড় শুরু করার আগে সবাইকে একটা লাইনের আগে দাঁড়াতে হয়, রাষ্ট্র সেরকম সবাইকে একই সুযোগ সুবিধা দিবে, ঠিক আছে, কিন্তু প্রত্যেক ব্যক্তি সেই সুযোগ সুবিধাকে কিভাবে কাজে লাগিয়ে তার পূর্ণাঙ্গ আত্মবিকাশ করতে পারবে সেটা কিন্তু সেই ব্যক্তির উপর নির্ভর করবে, ঠিক আছে। তাহলে এখানে ইতিবাচক অর্থে সাম্য বলতে এটাকেই বোঝায়, রাষ্ট্র কি করবে? যে সকলের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিবে, আর সেই সমান সুযোগ সুবিধাকে ব্যবহার করে প্রত্যেককে সেটাকে সৎ ব্যবহার করে কে তার আত্মবিকাশ করতে পারে সম্পূর্ণ, সেটা সেই ব্যক্তির উপর নির্ভরশীল। বোঝা গেল? এটা হচ্ছে ইতিবাচক অর্থে সাম্য। আর এখানে মার্ক্সবাদীদের দৃষ্টিতে সাম্য বলতে কি বোঝায়? যে মার্ক্সবাদীরা কিন্তু এখানে একটা উৎপাদন ব্যবস্থা, যখনই তোমরা পড়বে যে মার্ক্সবাদীদের সম্পর্কে, তখনই কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থা, ঠিক আছে। একটা উৎপাদন ব্যবস্থার মধ্যে, ঠিক আছে, একটা থাকে মালিক শ্রেণী, আরেকটা থাকে শ্রমিক শ্রেণী, ঠিক আছে। তাহলে মার্ক্সবাদীরা বলেছেন যে যতদিন সমাজের মধ্যে শ্রেণীর অস্তিত্ব পরিলক্ষিত হবে, অর্থাৎ একটা শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করবে, ততদিন পর্যন্ত কিন্তু সমাজের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে কিন্তু সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না। যে একটা সমাজ ব্যবস্থা ধরো যেখানে মধ্যে একটা উৎপাদন ব্যবস্থার মধ্যে মালিক শ্রেণী আছে আর শ্রমিক শ্রেণী আছে, তাহলে মালিক শ্রেণী কি করবে? যে শ্রমিক শ্রেণীকে কি করবে? যে শোষণ করবে, তাই তো। সমস্ত সুযোগ সুবিধা এই মালিক শ্রেণীরাই ভোগ করবে, শ্রমিক শ্রেণীরা কিন্তু ততটা সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না, ঠিক আছে। তাই বলেছেন মার্ক্সবাদীদের মতে যেদিন সমাজের মধ্যে এই শ্রেণীর অস্তিত্বই থাকবে না, সেদিন সমাজের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হবে। বোঝা গেল? তাহলে মার্ক্সবাদীরা বলেছেন যে রাষ্ট্র হচ্ছে একটা শ্রেণী শোষণের একটা যন্ত্র। যে রাষ্ট্র কি করবে? যে যারা আর কি মালিক শ্রেণী, পুঁজিপতি শ্রেণী, তাদেরকে তাদের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু রাষ্ট্র কাজ করে, আর শ্রমিক শ্রেণী তাদেরকে শোষণ করে, ঠিক আছে। তাহলে এটি মার্ক্সবাদীর একটা কোটেশন আছে যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। রাষ্ট্রকে মার্ক্সবাদীরা মনে করে যে একটা শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে, যে তারা শুধু শ্রেণীদের শোষণ করে, ঠিক আছে, এক শ্রেণীর স্বার্থে কাজ করে। তাহলে এটাই মার্ক্সবাদীদের মতামত। তাহলে এই ছিল সাম্যের প্রকৃতি। এটার যে নোটটা 6 বা 4 মার্কসের আসতে পারে, তাহলে এগুলি তোমরা নোট করে রাখতে পারো। তাহলে তার পরের ভিডিওতে আলোচনা করব এই সাম্য সম্পর্কে আরো কিছু তোমাদের পড়ানো বাকি আছে, সেটা হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ ইকুয়ালিটি, অর্থাৎ সাম্যের বিভিন্ন রূপ, অর্থাৎ সাম্যকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলি কি কি, সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর আলোচনা করব যে আগে যে পড়িয়েছিলাম স্বাধীনতা এবং আজকে যে পড়ালাম সাম্য, এই স্বাধীনতা এবং সাম্যের যে সম্পর্ক সেটাও কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তাহলে নেক্সট ভিডিওতে সাম্যের বিভিন্ন রূপ এবং সাম্য এবং স্বাধীনতার যে সম্পর্ক, সেটা একটা ভিডিওতেই আমি শেষ করে দেবো। তাহলে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে রাখো, ঠিক আছে। এবং যারা চ্যানেলে নতুন তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।